আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও মহান রাব্বুল আলামিনের দয়ায় ভালো আছি। তো আজকে একটি ভিন্ন ধর্মের আলোচনা নিয়ে চলে আসলাম, সেটা হলো যে ড্রোন নিয়ে আলোচনা করব। এখন বলতে পারেন ভাইয়া আপনার হাতে ড্রোন কেন? আমার এই ড্রোনটার মডেল হলো DJI Mini 4 Pro। আমার একটা ড্রোনের চ্যানেল আছে, মন চাইলে দেখে আসতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এইটা ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের নামটা দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তা আমি আজকে ড্রোনের আলোচনাটা দুইটা পার্টে করব। এক নম্বর পার্ট হলো কোথায় কোথায় আমরা ড্রোন ফ্লাই করতে পারবো না। 2 নম্বর পয়েন্ট হলো যে আমরা কখন কখন ড্রোন ফ্লাই করতে পারবো না। এইটাই আমার গুরুত্বপূর্ণ আলোচনা। তা আমরা কোথায় কোথায় উড়াইতে পারবো না এটা অত কম বেশি অনেকে জানি, বাট কখন কখন ড্রোন ফ্লাই করা ঠিক হবে না এইটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এইটার চলুন আলোচনাটা শুরু করি। আমার 1 নম্বর পয়েন্ট সেটা হলো যে আপনার কোথায় ড্রোন ফ্লাই করতে পারবো না। দেখেন, ড্রোন উড়ানোর ক্ষেত্রে কিন্তু রেড জোন এবং গ্রিন জোন নিয়ে ধরা হয় আর কি। আপনার তো গ্রিন জোনে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। তো আমি একটু সংক্ষেপে তারপর বলে দিই যে গ্রিন জোন কোনগুলো। গ্রিন জোন হলো আপনার যেমন প্রাকৃতিক দৃশ্য, যেমন নদী, নালা, খাল, বিল, তারপর সমুদ্র, পাহাড়, পর্বত, আপনার গ্রামের দৃশ্য, তারপর আপনার বাড়ির ঘরবাড়ির উপর দিয়ে, সাধারণ মানুষের ঘরবাড়ির উপর দিয়ে ড্রোন ফ্লাই করলে সাধারণত কোনো সমস্যা নেই, সাধারণত কেউ কিছু বলে না। কিন্তু রেস্ট্রিক্টেড জোন, যেগুলো আপনার মানে রেড জোন নামে ধরা হয়, সেগুলো কিন্তু আপনি চাইলেই ড্রোন ফ্লাই করতে পারবেন না। এখন রেড জোন কোনগুলো? সেগুলো হলো যেমন ধরেন ক্যান্টনমেন্ট এলাকা, সেনাবাহিনীর এলাকা, প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, তারপর হলো আপনার বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। হ্যাঁ, চাইলেই কিন্তু আপনি এই সমস্ত এলাকায় চাইলেই ড্রোন উড়াইতে পারবেন না। আর এই সমস্ত এলাকায় ড্রোন উড়াইতে গেলে আপনার কিন্তু অনুমতি নিতে হবে। তা আপনি ধরে নেন আপনাকে অনুমতি দেওয়া হবে না, কারণ সাধারণ মানুষের এখানে অনুমতি মানে দেওয়া হয় না। এই কারণে এগুলি খুব স্পর্শকাতর একটা মানে আপনার এলাকা। তো এয়ারপোর্ট আছে এর মধ্যে, রেড জোনের মধ্যে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এয়ারপোর্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা অনেকেই ভুলে এয়ারপোর্টে ড্রোন ফ্লাই করে ফেলি, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু রেড জোনের মধ্যেই পড়ে। আচ্ছা, আমার মানে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, সেটা হচ্ছে কখন কখন ড্রোন আমরা উড়াইতে পারবো না। এইটা আমরা অনেকেই খেয়াল করি না। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের ড্রোনের সেফটির জন্য, ড্রোনের নিরাপত্তার জন্য। কারণ একটা অনেক কষ্ট করে আপনি ড্রোনটা কিনেছেন, 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা খরচ করে, বা 50,000 60,000 টাকা খরচ করে ড্রোনটা কিনেছেন, এটা যদি ক্রাশ করে বা হারিয়ে যায় আপনি কিন্তু খুব কষ্ট পাবেন। তো আমরা একটু খেয়াল থাকলে কিন্তু, মানে একটু সতর্ক থাকলে কিন্তু ড্রোনটা কিন্তু ক্রাশ করবে না। আমার 1 নম্বর পয়েন্ট সেটা হলো যে এলাকায় প্রচণ্ড বাতাস হচ্ছে সেই এলাকায় কিন্তু আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না। এখন আপনি এরকম হয় যে আপনি আপনার এলাকায় থেকে ড্রোনটা ফ্লাই করলেন, সেখানে বাতাস নেই, বাট 2 কিলো 3 কিলো যাওয়ার পরে দেখলেন যে সেই এলাকায় কিন্তু প্রচণ্ড বাতাস, মানে আপনি রিমোটে সিগন্যাল পাইলেন যে ড্রোনে কিন্তু বাতাস দেখাচ্ছে। তখন আপনি কি করবেন? আসলে তখন সবচেয়ে ভালো যে বুদ্ধি আমার যেটা মনে হয়, যে ড্রোনটা যদি খুব উঁচুতে থাকে, 50 মিটার 60 মিটার বা আরও উপরে অনেকে ড্রোন ফ্লাই করি আমরা, 100 মিটার 150 মিটার, তো ড্রোনটাকে কিন্তু সাথে সাথে নিচে নামায় নিয়ে আসতে হবে। মানে সম্ভব হলে যত নিচে নামানো যায়, আপনার 15 মিটার বা 20 মিটার লেভেলে নিয়ে এসে এই ড্রোনটাকে আপনাকে মানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ নিচের দিকে কিন্তু বাতাসটা কম থাকে তুলনামূলকভাবে, আর উপরের দিকে বাতাসটা বেশি থাকে। যত দ্রুত সম্ভব আপনাকে মানে নিয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্ট, বৃষ্টির সময় ড্রোন উড়ানো যাবে না। হ্যাঁ, এটা তো আমরা অনেকেই জানি যে ভাইয়া এটা তো আমি জানি। হ্যাঁ, জানেন, ঠিক আছে। তারপর আমি একটু বললাম যে আপনার এলাকায় আপনি বৃষ্টি নাই দেখতেছেন, বাট যখন ড্রোনটা আপনি ফ্লাই করলেন 1 কিলোমিটার 2 কিলোমিটার নিয়ে যাওয়ার পরে দেখলেন যে ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা আমার বেলায় কিন্তু 2 বার এরকম হয়েছে। তো আনফর্চুনেটলি মানে আমি যে দেখেছি ভালো ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু ওই এলাকায় দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন কিন্তু মানে একটা আমার ভাগ্য ভালোই ছিল, আমার ড্রোনে কোনো ক্ষতি হয় নাই, আমি ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলাম, তেমন ক্ষতি হয়নি। বৃষ্টির মধ্যে কিন্তু ড্রোনটা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, খুব মানে বেশি বৃষ্টি হচ্ছিল না। তো আপনারা যদি এরকম বৃষ্টি দেখেন, সাথে সাথে এই ড্রোনটা মানে দূরে না পাঠিয়ে সাথে সাথে নিয়ে আসবেন। 3 নম্বর পয়েন্ট সেটা হলো যে আপনার যেই সমস্ত এলাকায় দেখবেন যে ঘুড়ি উড়ায়, ছেলেরা ঘুড়ি উড়ায়, গ্রামের দিকে শীতকালে অনেক বেশি ঘুড়ি উড়ানো হয়, বা শহর অঞ্চলে অনেক জায়গায় ঘুড়ি উড়ানো হয়। যেমন পুরান ঢাকায় সাকরাইন নামে একটা উৎসব হয়, এই সাকরাইনের দিনে কিন্তু প্রচুর ঘুড়ি উড়ানো হয়। ওই সমস্ত এলাকায় কিন্তু আপনার এই ড্রোন উড়ানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এই ঘুড়ি কিন্তু অনেক উপর দিয়ে ওঠে, আর ঘুড়ির যে চিকন চিকন সুতা দেখা গেলো যে আপনার এই প্রোপেলারের সাথে লেগে এইটা পেঁচিয়ে গেল, আর আপনার সাথে সাথে ড্রোনটা কিন্তু ক্রাশ করবে।
এটা কিন্তু কোনো সন্দেহ নেই যে একদম সাথে সাথে ক্রাশ করবে। কারণ ঘুড়ির যে চিকন চিকন সুতা, এই চিকন চিকন সুতা কিন্তু এই ড্রোনের অবস্টাকল সেন্সর কিন্তু আপনার প্রোটেক্ট করতে পারবে না। তো এইটা সাবধান থাকবেন, যে সমস্ত এলাকায় ঘুড়ি ওড়ায় সেই সমস্ত এলাকায় ড্রোন ফ্লাই করার প্রয়োজন নাই, সাথে সাথে ওখান থেকে ড্রোনটাকে নিয়ে আসবেন। আমার 4 নম্বর পয়েন্ট হলো যে আপনার চিকন তার, হ্যাঁ, মানে যেমন ডিশের লাইনের কেবল, ইন্টারনেটের কেবল, ইলেকট্রিক কেবল, এইগুলো কিন্তু অনেক সময় 15 মিটার, ক্ষেত্র বিশেষ 20 মিটার উপর দিয়েও কিন্তু এই কেবলগুলি যায়, বড় বড় বিল্ডিংয়ের উপর দিয়ে যায়। তো দেখা গেল আবার এই মানে শহরের বাইরে যে ইলেকট্রিক কেবল মানে টাওয়ারগুলো থাকে, ইলেকট্রিক কেবল টানার যে টাওয়ারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক উঁচু হয়ে থাকে, 20 মিটার, 25 মিটার, ইভেন 30 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। সেগুলা কিন্তু আপনার এই যে চিকন চিকন তার থাকে সেগুলো কিন্তু এই ড্রোনের অবস্টাকল সেন্সর ক্ষেত্র বিশেষ কিন্তু এইগুলা প্রোটেক্ট করতে নাও পারে আপনার। তো এই জন্য আপনারা ওই জায়গাতে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, যে চিকন তার যে এলাকায় খুব বেশি আছে সেই এলাকায় কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। সেখানে কিন্তু ড্রোনের সেন্সর কিন্তু মানে এটা প্রোটেক্ট করতে আপনাকে পারবে না, ঠিক আছে। আমার 4 নম্বর পয়েন্ট হলো যে আমার এই রাতের বেলা ড্রোন আমরা মানে ফ্লাই করার পক্ষে আমি একদমই না। কারণ রাতে কিন্তু দেখেন ড্রোনের সেন্সর একদমই কাজ করে না। এই DJI Mini 4 Proতে আমার 4টা সেন্সর আছে, দেখেন এই 4টা সেন্সর যে আছে, আনফর্চুনেটলি এই একটা সেন্সরও আপনার রাতের বেলা কাজ করে না। এটা খুবই দুঃখজনক, একটা সেন্সর আপনার রাতের বেলা কাজ করে না। আর যেই ড্রোনের সেন্সর নাই সেগুলো তো রাতে পুরোনোর প্রশ্নই আসে না। কারণ আপনি একটা ড্রোন, আপনি বলতে পারেন ভাই আমি তো অনেক এক্সপার্ট, ভালো ড্রোন উড়াইতে পারি। যতই আপনি এক্সপার্ট হন না কেন, রাতের বেলা কেন আমি পক্ষে না? কারণ ড্রোনটা ক্রাশ করবে একদিনই, যেদিন ক্রাশ করবে সেই দিনই কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে, সেই দিন কিন্তু আপনি আর ড্রোনটাকে ফিরে পাবেন না। তো এই গেল আমার 5 নম্বর পয়েন্ট হলো যে আপনার এই ঘন কুয়াশা যেখানে থাকে, শীতকালে কিন্তু অনেক ঘন কুয়াশা থাকে, সেখানে মানে যে সমস্ত এলাকায় অনেক বেশি কুয়াশা হয় শীতকালে, সেখানে কিন্তু ড্রোন ফ্লাই করার পক্ষে আমি না। এর কারণ হলো বলতে পারেন ভাই সেখানে ক্ষতি কি, ওয়েদার তো ভালো ঠান্ডা, না ড্রোনের প্রোপেলারের কোনো ক্ষতি হবে না, পার্টসেরও কোনো ক্ষতি হবে না, বাট আপনার এই যে সামনে যে লেন্সটা আছে এই লেন্সে কিন্তু আপনার এই ঘন কুয়াশাটা ঢুকে যেতে পারে। আপনার ঢুকে গেলে কিন্তু কুয়াশাটা মানে লেন্সটা কিন্তু ঘোলা হয়ে যেতে পারে। ঘোলা হয়ে গেলে সেটা কিন্তু পরিষ্কার মানে অনেক সময় হতে পারে, আবার নাও হতে পারে। এটা কিন্তু খুব একটা রিস্কি ব্যাপার, যে আপনার ঘন কুয়াশার সময় কিন্তু আপনার এই ড্রোন ফ্লাই না করাটাই বুদ্ধিমানের কাজ। আর যেখানে আপনার হলো এই প্রচণ্ড রোদ আছে, মানে আমরা অনেক সময় দুপুরবেলা ড্রোন ফ্লাই করি, প্রচণ্ড রোদের সময় আমি মানে একদম সূর্য একবারে মাথার উপরে, খাড়া রোদ, সেখানে কিন্তু ড্রোন ফ্লাই না করার পক্ষে আমি। এর কারণ হলো ড্রোনের কোনো ক্ষতি হবে না, বাট আপনি ড্রোনটা মানে ফ্লাই করতেছেন একটা ভালো ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু আপনি কড়া রোদে কিন্তু ভালো ফুটেজ পাবেন না, আপনার মানে ভিডিওটা জ্বলে যেতে পারে মানে অতিরিক্ত আলোর কারণে। তো সেখানে যদি আপনার ND ফিল্টার থাকে, ভালো মানের ফিল্টার যদি থাকে ড্রোনের সাথে, তখন আপনি ফ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এই ছিল মানে ড্রোন নিয়ে মোটামুটি দিক নির্দেশনা। আর আমার কাছে যেটা মনে হয়, আমি অনেক দিন থেকে ড্রোন উড়াই, অভিজ্ঞতার আলোকে যেটা বলতে পারি যে ড্রোন উড়ানোর সবচেয়ে আদর্শ সময় হলো বিকালবেলা, সূর্য ডোবার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে যে সানলাইটটা থাকে, ওই সানলাইটে যদি আপনার ড্রোন ফ্লাই করেন, আমি দেখেছি যে অনেক ভালো ফুটেজ আসে এবং আপনারা খুব ভালো ফুটেজ পাবেন। সেখানে কিন্তু আপনার ফিল্টারের প্রয়োজন নেই, ND ফিল্টারের প্রয়োজন নেই। তো আলোচনাটা খুব লম্বা হয়ে যাচ্ছে, তো আর দীর্ঘায়িত করব না। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন বলে আশা করি। আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।